বিজিবি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে ৫৭তম সীমান্ত সম্মেলন চলছে। এমন একটি সময়ে এই সম্মেলন হচ্ছে যখন আলোচনায় পুশিন। আজকে আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। রাহিদ এজাজ, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আরফিন। রাহিদ এজাজ, আমরা যখন এই আলোচনাটা করছি ঠিক সেই সময়ই দিল্লিতে বিজিবি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে ৫৭তম বৈঠক চলছে। তো আপনার কাছে জানতে চাই যে আসলে এবারের বৈঠকে কোন কোন বিষয়গুলো আসলে প্রাধান্য পাচ্ছে। ধন্যবাদ আরফিন আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা জানি যে প্রতি বছরে দুবার বিজিবি এবং বিএসএফ এর এই মুহূর্তে দিল্লিতে যেটা চলছে, যদিও তারা আনুষ্ঠানিকভাবে যেদিন যায় এবং যেদিন শেষ করাবে ফিরে আসবে ওই পর্যন্ত ধরে ৮ থেকে ১১, গতকাল বিকেলে গেছেন এবং আজকে থেকে মূল আলোচনা টেবিলে তারা বসছেন এবং ১১ তারিখ একটা যৌথ ঘোষণা বা জয়েন্ট রেকর্ডস অফ ডিসকাশন সাইনিং দিয়ে শেষ হয়। তো আপনি যে এজেন্ডার কথা যদি বলেন, সেটা সীমান্ত হত্যা, সীমান্তে পুশিনের যেই উদ্যোগটা আমরা দেখছি গত মাস থেকে শুরু করে লাগাতার চলছে, যেটা খুব নজিরবিহীন। তারপরে নানান রকম অপরাধমূলক তৎপরতা রোধ, সমন্বিত কর্মকাণ্ড, অর্থাৎ পিসফুল বর্ডার ম্যানেজমেন্টে যে যে ইস্যুগুলো লাগে তার প্রত্যেকটা জিনিস নিয়ে আপনার আলোচনা হয়। এবং আরেকটা জিনিস বলে রাখাই ভালো, দু দেশের ৪,০০০-এর বেশি যে সীমান্ত আছে, এখানে কিছু কিছু জায়গায় আপনার ওভারল্যাপিং ক্লেম বা ওই কনস্ট্রাকশন কাজ যেটা হয়, কখন নদীর পার ভাঙা, রাস্তা ঠিক করা, এগুলো নিয়ে মতপার্থক্য থাকে। তো এগুলো অনেক সময় দেখা যায় কি ফ্ল্যাগ মিটিং করে গ্রাউন্ডে সেটেল হয়, যেগুলো সেটেল হয় না সেগুলো এখানে আসে। আর আন্তঃসীমান্ত অপরাধ, সেটা মাদক বলেন, জাল নোট বলেন, ইত্যাদি যত ইস্যু আছে সবগুলোই আলোচনার টেবিলে আসে এবং এবারও তাই এসছে। কিন্তু আমরা যখন এই আলোচনাটা করছি এবং মাঠের যে চিত্র, যেটা সংবাদকর্মী হিসেবে আমরা দুজনেই জানি, মে মাসে পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল ঘটা, অর্থাৎ তৃণমূল কাহারি বিজেপি বিপুল সংখ্যক আসনে জিতে যে জয়লাভ করলো, তারপর থেকে দেখা যাচ্ছে জিনিসটা থামেনি। আমরা কেন থামেনি আমরা দেখছি, যখন নির্বাচনে ছিলেন শুভেন্দু অধিকারী, যিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি এবং সেখানে এসআইআর বলে যে পদক্ষেপ, যে অবৈধ যারা আছে তাদেরকে চিহ্নিত করা, রিপোর্ট করা, এগুলো সর্বসাম্প্রতিক পদক্ষেপ ভারতীয় সরকারের। তো সেটা আমাদের কাছে মনে হয়েছিল এটা নির্বাচনী একটা বার্তা কিনা, কৌশল কিনা, যে সে 3Dটা কি, 3Dতে কি আছে, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্টেশন। অর্থাৎ ডিটেক্ট মানে যারা অবৈধ আছে তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া এবং তাদেরকে বহিষ্কার করা বা ঠেলে পাঠানো যেখান থেকে আসছে। এই 3Dটাকে তখন একটা পলিটিক্যাল রেটরিক মনে হয়েছিল এবং শুভেন্দু অধিকারীর যে 3D, এটা কি শুভেন্দু অধিকারীর না, সেটা ২০ সালে যদি আমরা মার্চের লোকসভায় তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য দেখি, যে ফাঁকফোকর বলে অনুপ্রবেশ ঘটে থাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে, তো বাংলাদেশ থেকে এবং মিয়ানমার থেকে, তো তাদের ব্যাপারে সরকার ব্যবস্থা নেবে। আমি ২০ সালের মার্চের কথা বলছি। এবং এই চিন্তা যে তাদের আরও ৬ বছর আগে ছিল, সেটা তো এখনকার কর্মকাণ্ডে পরিষ্কার। আর শুভেন্দু অধিকারী 3Dটাকে তিনি যেভাবে বলেন, আমি একটু অন্য ফরম্যাটে ডি রেখেই বলি, সেটা হচ্ছে ডিটেক্ট, ডিসএনফ্রাঞ্চাইজ অ্যান্ড ডিহিউম্যানিটাইজ। অর্থাৎ আপনি তাকে খুঁজে বের করছেন বা শনাক্ত করে তার ভোটার তালিকা থেকে কেটে দিলেন এবং এই যে পুশিনের মতো অন্যায় একটা কোট আনকোট, আমি যেটাকে বলি অন্যায় একটা পদক্ষেপ, যদিও ভারতের তরফে যুক্তি হচ্ছে তারা তাদের ফরেনার্স অ্যাক্ট এবং সর্বসম্প্রতি আরেকটা বৈদেশিক অনুপ্রবেশ বিষয়ক, বিদেশ থেকে অনুপ্রবেশ বিষয়ক আইনের ভিত্তিতে তারা করছে বলে খুব আর্গুমেন্ট দিচ্ছে। যতটা আজকে দুপুরে যখন কথা বলেছি, দিল্লিতে যেটুকু জেনেছি সূত্রের তরফে, তারা সেই আর্গুমেন্টগুলো দিচ্ছিল যে তারা আইনসম্মতভাবে করছেন। কিন্তু এই যে পলিটিক্যাল রেটরিক ছিল, সেই রেটরিকে তারা সীমিত রাখেনি, সে লাগাতারভাবে তারা পুশিনের চেষ্টা করে যাচ্ছে এবং তারা বলছেন আপনার হোল্ডিং সেন্টার নামে যে সেন্টার খোলা হয়েছে নির্বাচনের পর, যাদেরকে এরকম দেখা যাচ্ছে আইনসম্মত কাগজপত্র নেই, তাদেরকে থানা পুলিশ হয়ে সেখানে সেন্টারে নেওয়া হচ্ছে, সেন্টারে নেওয়ার পর পুশিন করা হচ্ছে এবং এটা লাগাতার চলছে। এবং আমরা আজকে যদি ভুল না করি, গতকালও এরকম অনেকগুলো জেলায় ঘটেছে। আবার সীমান্তে বিজিবির পাশাপাশি আনসারের টহল চলছে। তো এক কথা যদি বলেন, আমি মনে করি এবারের আলোচনায় পুশিনটা ওয়ান অফ দ্য মেজর ইস্যু হিসেবে ফিচার করেছে বা করে থাকার কথা, যতদূর আমি বুঝতে পারছি। রাইট, আপনার কথাতেই মানে অনেকগুলো বিষয় আসলে চলে এসছে। তো আপনার কাছে জানতে চাই যে আমরা দেখলাম যে বাংলাদেশে যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল, সেই সময়টিতে পুশিন আলোচনায় আসলো সাম্প্রতিক সময়ে,
এবং এরপরে কিছুটা ভালো পরিস্থিতি আমরা দেখলাম, মনে হচ্ছিল যে হয়তো পুশিনের পরিমাণটা কমছে, কিন্তু আবার এই বছর এসে আমরা দেখছি যে লাগাতারভাবে বাংলা বিএসএফ এর পক্ষ থেকে পুশিনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। তো এটি কেন বাড়লো হঠাৎ করে, এবং এর আগে কখনো কি এরকম হয়েছে কিনা? দেখুন, আমি যদি ইতিহাসে ফিরে যাই, অর্থাৎ আমি 2025 সালের মে মাসে আপনাকে মনে করিয়ে দিই, 25-এর মে মাসে হঠাৎ করে আমরা দেখলাম পুশিনের ঘটনা করতে লাগলো এবং টানা কয়েকদিন, এবং সেটা চমকে দিয়েছিল 25-এর মে মাসে ঠিক 1 মাস আগে, এপ্রিলে, আপনার ভুলে যাওয়ার কথা নয়। অনেক টানাপোড়েন, তিক্ততা, পাল্টাপাল্টি বক্তৃতা বিবৃতির মধ্যে প্রফেসর ইউনিস, তখনকার অন্তর্বর্তী সরকারের প্রধান, এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমস্টেক মিটিংয়ের ফাঁকে একটা মিটিংয়ে করেছিলেন। যদিও মিটিংয়ের আগে মিটিং হবে কি হবে না এটা নিয়ে দোলাচল ছিল, কিন্তু মিটিং হয়েছে। হওয়ার পরও দেখা গেছে যতটা সম্পর্ক একটু খারাপ থেকে ভালো হয় কিনা, স্বাভাবিক হয় কিনা, সেটা ঘটেনি। এবং সেই তিক্ততার ধারাবাহিকতা হঠাৎ করে 2025 সালে আমরা দেখলাম পুশিন শুরু হলো। এবং আজকে প্রথম আলোতে যে খবর বেরিয়েছে সেখানে আমরা কিছু ফ্যাক্টস ফিগারের উল্লেখ করেছি যে হঠাৎ করে 2025 সালে এসে বাংলাদেশকে একটা তালিকা দেওয়া হলো, এবং তালিকাটা বেশ দীর্ঘ। এবং আমি যদি আপনার ভুল না করি, সেই তালিকায় সংখ্যাটা অন্তত 2300 সামথিং ছিল, 2369। সেই তালিকা পরে আবার তারা সংশোধন করে 2862-র কথা বলে। তো ঠিক আছে, হঠাৎ করে এত বড় একটা ফিগার দেখলে খুব স্বাভাবিক এবং সঙ্গত কারণে চমকে যাওয়ার কথা। তখন ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে বলা হলো যে তালিকাটা নতুন না। তাহলে কি হয়েছে, সে 2020, একটু আগে আমি আপনাকে বলছিলাম 2020 সালের মার্চের তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর লোকসভায় একটা বক্তৃতার কথা। তার মানে 2020 সাল থেকে তারা এটা এক ধরনের পরিকল্পনা, যে কোনো আইন বা বিধি করতে গেলে তো কিছু এক্সারসাইজ করতে হয়, এই এক্সারসাইজে তারা শুরু করেছিলেন। এবং এটা যে 2020 সালে, আমি মে মাসে আমার দিল্লিতে একটা ডেলিগেশনের পার্ট হয়ে যাওয়ার সুযোগ হয়েছিল, ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে ইন্টারাকশনে যখন বলছিলাম, তিনি বলছেন এটা এখন না, আগে থেকে দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন ছিল আগে থেকে মানে কি, আওয়ামী লীগ আমলে কি? উনি তো বললেন হ্যাঁ, আওয়ামী লীগ আমলে এই তালিকার কথা বলা হতো বা দেওয়া হতো, কিন্তু সেটা পাবলিকেশনে। অর্থাৎ 2020 সাল থেকে তারা দিতে দিতে তালিকাটা, যেটা 2600 বা 2800-তে এসে দাঁড়ালো। তো ওই 2800 তালিকা ধরে আমি যদি ভুল না করি, অন্তত 650-র মতো টিপি বা ট্রাভেল পারমিট, যেহেতু অনুপ্রবেশ করেছে, তাদের পাসপোর্ট নেয়, বৈধ কাগজ নেয়, দেশে আসতে তো টিপি লাগবে, এরকম প্রায় 650 মানুষের জন্য টিপি বাংলাদেশ মিশন থেকে ইস্যু করেছে। আরও 300-350 বাংলাদেশি জাতীয়তা নিশ্চিত হওয়ার পর তাদেরকে ফেরত আনার জন্য টিপি রেডি হচ্ছে, যেগুলো লিগ্যাল প্রসেস আছে। অন্তত 750 থেকে 800-র মতো নাম দেখা গেছে। ধরেন আপনার বা আমার নাম আছে, কিন্তু আমার ঢাকার ঠিকানা কিংবা গ্রামের ঠিকানা নেই, তাহলে সেটা ক্রস চেক করবে কী করে? সেই তালিকাটা ফল্টি। 250 থেকে 300 মানুষের তালিকা আছে যে নামগুলো ডুপ্লিকেশন, অর্থাৎ দুবার দেওয়া হয়েছে। আর কিছু লিগ্যাল প্রসেসের মধ্যে আছে। তো সব মিলিয়ে বাংলাদেশ সেখানে কাজ করছে। এর মধ্যে আবার এটা হচ্ছে তালিকা। তো এই তালিকার কেন আসলো, তাহলে প্রশ্ন উঠতে পারে, তাহলে আপনি নির্বাচনের আগে রেটরিক মনে হচ্ছিল, একটু আগে বললাম, কিন্তু রেটরিকে থাকেনি, আপনি সেটা পুশ করছেন। তার মানে আপনি জিনিসটা নিয়ে একটা অস্থিরতা তৈরি করছেন বা করাচ্ছেন, যেটা আপনার ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার সময় জয়শঙ্করকে পাঠিয়ে সম্পর্ক পুনর্গঠনের বার্তা, কিংবা ফেব্রুয়ারিতে লোকসভার স্পিকার ওম বিড়লাকে পাঠিয়ে সম্পর্ক নতুন পথে হাঁটার যে ইঙ্গিত, তার সাথে তো এই পদক্ষেপগুলো মিলে না। তার মানে হচ্ছে আস্থার একটা সংকট বা ঘাটতি আছে। তো অথচ এই জিনিসগুলো দেখুন, কেন্দ্রীয় সরকার যদি মুখ্যমন্ত্রীদের একবার ফোনে ডাকতেন বা কথা বলতেন যে সীমান্তের এই ধরনের পরিস্থিতি বা অস্থিরতা, এটা আমাদের বোধহয় থামানো উচিত। তার মানে হচ্ছে বিহাইন্ড দ্য সিন এখানে পলিটিক্যাল এক ধরনের কোনো অস্বস্তি আছে। দুই দেশের তরফে যতই মিটিং হচ্ছে, যদি আমাদের পররাষ্ট্রমন্ত্রী এপ্রিলে গেছেন, তারপরে যখন এগুলো ঘটতে থাকে, তাতে বুঝতে হয় আস্থার একটা সংকট আছে। অর্থাৎ আস্থার সংকট থাকলে 18 মাস আগে ইন্টারিম গভর্নমেন্টের সময় যে তিক্ততা ছিল, সেই তিক্ততার পর্ব পেরিয়ে আপনি যে ইতিবাচক পথে বা নতুন অধ্যায় করার কথা বলছেন, তো সেদিকে তো আপনি হাঁটছেন না। তখন কিন্তু এই সন্দেহ সংশয় তৈরি হয় যে আসলেই দুই পক্ষ সম্পর্কটাকে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান, মর্যাদার ভিত্তিতে নিজেদের স্বার্থের প্রতি সংবেদনশীল হয়ে এগোতে চান কিনা। এবং অবশ্যই এখানের মধ্যে একটা পলিটিক্স তো আছেই। আচ্ছা, অনেকেই বলছেন, বা ভূরাজনীতিবিদ যারা, তারা বলছেন যে এই পুশিনের যে নবতরঙ্গ, তার পেছনে তিস্তা মহাপরিকল্পনার একটা বিষয় রয়েছে। ভারত চাচ্ছে না যে এরকম একটা প্রকল্প হোক। এটার সঙ্গে আপনি একমত কিনা?
এটার সাথে পুরোপুরি একমত না, বা আমি খাটো না করে বলতে চাই, তাদেরকে আর্গুমেন্ট একটু কাউন্টার করতে অনেক সময় হয় কি আমাদের এক্সপার্টরা হুট করে একটা জিনিসে জাম্প করে ফেলেন। তো উনি তিস্তা কেউ কেউ বলছেন বা মত দিচ্ছেন, সে আপনি তিস্তা আপনার নিশ্চয় মনে আছে, মনে করিয়ে দিই, আমি যদি ভুল না করি তখন আপনি এখানে কাজ করতেন। করোনা ভাইরাসের সংক্রমণের যখন লকডাউন, ভারতে তো ভয়ানক পরিস্থিতি, বাংলাদেশের লকডাউন মানা হোক বা না হোক লকডাউন ছিল। ওই লকডাউনের মধ্যে ভারতের তখনকার পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ফ্লাই করে বাংলাদেশে এসেছিলেন, এবং তিস্তার এই যে মহাপরিকল্পনা, তিস্তার কথাটা ছিল। কিন্তু তিস্তার আগে আপনাকে মনে করিয়ে দিয়ে, তিস্তার পাশাপাশি আরও কয়েকটা একাধিক কৌশলগত জায়গায় ভারত চীন যুক্ত ছিল। সেটা কি, সিলেট এয়ারপোর্টের যে এক্সপানশন সেই প্রজেক্টে ছিল। এবং তিস্তা তো বটেই, যৌথ নদী যেহেতু, তাদের উদ্বেগ আপত্তি শঙ্কা থাকতেই পারে। কিন্তু তার পাশাপাশি যখন তাদের ভূরাজনৈতিক অন্যতম প্রধান প্রতিপক্ষ চীন, তাদের সীমান্ত লাগা কোনো একটা উন্নয়ন অবকাঠামো প্রকল্পে কাজ নেয়, সেটাও নিশ্চয়ই ভারতের জন্য উদ্বেগের কারণ। এখন কি আমি তাহলে শুধু তিস্তা বলবো নাকি অন্য প্রজেক্ট বলবো? তিস্তার পাশাপাশি আরেকটা জিনিসের নিয়েও কিন্তু আমাদের দুপক্ষের তরফে টেনশন আছে, এটা অজানা নয়। যে দেখুন, 2024 শেখ হাসিনা তখনকার প্রধানমন্ত্রী দিল্লি এবং বেইজিং সফর করেছিলেন পট পরিবর্তনের আগে। এখন দিল্লি সফর আগে হবে না বেইজিং সফর আগে হবে, এটা নিয়ে কিন্তু চরম তর্ক বিতর্ক, আলোচনা ছিল। এবারও কিন্তু চাই, প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম সফরে কোথায় যাবেন? চীনে যাবেন নাকি বেইজিং যাবেন? আমি ওম বিড়লার কথা বললাম। ওম বিড়লা যখন ফেব্রুয়ারিতে আসেন, তিনি নরেন্দ্র মোদীর একটা শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছিলেন। সেখানে নরেন্দ্র মোদী সুবিধাজনক সময় তারেক রহমানকে তার পরিবার সহ ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন। তারা বলতেই পারে যে আমরা প্রথম আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু এর মধ্যে আবার চীন আমন্ত্রণ জানালো। বৈশ্বিক যে পরিস্থিতি, পার্টিকুলারলি ইরান যুদ্ধের কারণে আমরা দেখেছি চিরাচরিতভাবে, সবসময় না হলেও বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনা তাদের 2001 সালে বলুন 2009 সালে প্রথমবার এসে ওমরা করার জন্য সৌদি আরবে গেছেন। এখন ওমরা করার পরিকল্পনা বর্তমান সরকারের ছিল, সফরটা আয়োজন করা যায় কিনা। ইরান যুদ্ধে সেটা পুরো হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। ধারণা করা হচ্ছিল যে প্রথম বিদেশ সফর ওনার সার্কভুক্ত কোনো দেশ হতে পারে, সেটা ভুটানের মতো কোনো দেশ, সেটাও ক্লিক করছিল না। এর মধ্যে মালয়েশিয়া দাওয়াত দিয়েছিল একাধিকবার, আনোয়ার ইব্রাহিম ফোন করে ওনাকে দাওয়াত দিয়েছেন। তো সব মিলিয়ে মালয়েশিয়া উনি যাচ্ছেন, সব কিছু ঠিকঠাক থাকলে এ মাসের 21 থেকে 22 তারিখ, এরপর ওনার চীনে যাওয়ার কথা। আমি মনে করি শুধু তিস্তা প্রকল্পের চাইতে, আমি মাঠের রিপোর্টার হিসেবে যেটা বুঝি, তিস্তা প্রকল্পের চাইতে চীন ভিজিট নিয়ে তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি আছে, খচখচানি আছে। সেই জিনিসটা হয়তো কাজ করে থাকতে পারে, কিন্তু ভিজিট আগে পরে চাইতে এই পুশিনটা লিগ্যালিটি নিয়ে তো প্রশ্ন আছে। ভারত যুক্তি দিচ্ছে এটা তাদের দিক থেকে তাদের স্থানীয় আইনে লিগ্যাল, কিন্তু আপনি যদি দুই পক্ষের তরফে, যেটা আমরা আজকে আমাদের খবরে লিখেছি, দুই পক্ষের মধ্যে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী তিনটা বিষয়ের ব্যত্যয় ঘটছে। কী কী ব্যত্যয় ঘটছে? একটা বলা হচ্ছে আপনি দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা আছে, 1975 সালে সীমান্ত যৌথ বাংলাদেশ ভারত নির্দেশিকা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 2011 সালে বিএসএফ বিজিবি মহাপরিচালক পর্যায়ের মিটিংয়ে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বা সিবিএমপি বলে একটা কথা হয়েছিল। আর বিজিবি বিএসএফের ডিজি লেভেলে আজকে যে মিটিং হচ্ছে, সেরকম একটা মিটিংয়ে দুই পক্ষে অ্যাগ্রি করেছিল যে পুশিনটা আলোচনা করবে, ভেরিফিকেশন করবে, করে লিগ্যাল প্রসেসগুলো নিয়ে আলোপ আলোচনার মধ্যে এভাবে ধরে এনে কাগজ নেই বলেই তাদেরকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। এই ডিপার্চার এবার করছে বলে বাংলাদেশ বারবার সর্বশেষ গত 6 মাসে যতগুলো চিঠিপত্র আদান প্রদান হয়েছে, কথাবার্তা বলেছে, সেখানে তারা খুব সুস্পষ্ট করে জানিয়েছে বলে আমরা জেনেছি। তো কিন্তু যেটা ফিরে আসি, ভারত বলছে তার আইনে, আর বাংলাদেশ বলছে আমাদের দুই পক্ষের মধ্যে তিনটা মেকানিজম বা তিনটি ডিসিশন আছে, সেই ডিসিশন থেকে ডিপার্চার। আর সে বারবার ওই যুক্তিটা দেয়, ইন্ডিয়ান আইন অনুযায়ী করা হচ্ছে। আর বলা হয়েছে লিস্টের কথাতে আসি, তো লিস্টটা নাম্বার গেম কিনা। আমরা 2862 কথা বলছি। শুভেন্দু অধিকারী হঠাৎ করে বলছেন এই পর্যন্ত 4800 মানুষকে পুশিন করে দেওয়া হয়েছে। আবার গত বছরের, আমি যদি ভুল না করি, সময়টা সম্ভবত নভেম্বর, এন্ড অফ নভেম্বর বা আর্লি ডিসেম্বর হবে, তারা বলছে 2000 থেকে 2200 মানুষকে পুশিন করা হয়েছে। তাহলে এক এক জায়গায় এক এক ফিগার, 2200, 2862, 4800। তার মানে এই নাম্বার গেমের মধ্যে তারা আছে কিনা, এটা তো একটা ব্যাপার। আর বাংলাদেশ যে পুশিন করেছে বা অবৈধ যাদের, তাদেরকে নেয়নি, অবশ্যই নিয়েছে। আমরা নিশ্চয়ই দেখেছি চেন্নাই থেকে সড়ক পথে বা রেলে বা প্লেনে নানানভাবে এনে, যেগুলো ভেরিফিকেশন কনফার্ম হয়েছে,
প্রশ্নটা হচ্ছে ভেরিফিকেশন হওয়ার পর তো একটা প্রসেস আছে, সেই প্রসেসটা না জেনে আপনি সেখানে ঢুকাচ্ছেন কিনা, এটা প্রশ্ন। ভারতীয় কোথাও কোথাও গণমাধ্যমে খবরও লিখেছে যে কারো কারো এমন ঘটনা আছে 1 বা 2 পুরুষ আগে গেছে, সে কাগজপত্রগুলো ঠিকমতো প্রিজার্ভ করেনি, তো সেও এই তালিকায় চলে আসছে। অর্থাৎ সব মিলিয়ে আমি যেটা বলবো, আপনি 18 মাসের যে সংকট, সেখান থেকে বেরিয়ে আসতে চাইলে আপনি যে বার্তাগুলো দিচ্ছিলেন আপনার উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠিয়ে, সেই উদ্যোগগুলোর সাথে এই মুহূর্তে যেটা সীমান্তে হচ্ছে সেটার সাথে এটা মেলে না, এবং একটা আস্থার সংকট, ঘাটতি যে আছে সেটা একেবারে পরিষ্কার। কাজে এটা কিভাবে সমাধান করা উচিত? সমাধান করা উচিত আইনিভাবে। আপনি যদি বলেন যে বাংলাদেশের আইন মানছেন, আপনি তো আপনারটা মানছেন, আপনি যখন অন্য পার্টির সাথে এঙ্গেজ হবেন, তার সাথে যখন ডিল করবেন, তাকে তো আপনি ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী মানতে হবে। তো সেই বিষয়ে যদি না মানেন, এই জটিলতাগুলো কিন্তু তৈরি হবে, এবং এই জটিলতাগুলো খুব সহজে সুরাহা করা যাবে না। রাইট জাজ, এই যে বিএসএফ এর লাগাতার পুশিং, জি, এই জায়গায় আসলে বাংলাদেশের সামনে এখন কি কোন পথ না, খোলা আছে? বাংলাদেশে পথ খোলা আছে। আমি যদি বলি, বাংলাদেশে দেরিতে হলো একটা কাজ করেছে বলে আমি জেনেছি, যে এই যে লাগাতার বিএসএফ যে আপনার পুশিং করে যাচ্ছে সীমান্তের কাছে অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, কখনো কখনো 150 গজের মধ্যে ঢুকছে, তারপরে বেড়া নির্মাণ করছে। একটু আগে আমি বলছিলাম সীমান্তে কিছু অবকাঠামো নির্মাণ, নদীর পাড় ভাঙা, রাস্তা ভাঙা, এগুলা করতে হলে এককভাবে কিন্তু আপনি করতে পারবেন না, আলোচনা করে দুই পক্ষ সেটা করতে হয়। এই যে ব্যত্যয়গুলো ঘটেছে, তারপরে কোথাও কোথাও কিন্তু ইনস্টলেশনও করে ফেলেছে, সেটা লাইট হোক বা নানান কিছু। এই সবগুলা বিষয় নিয়ে আপনার গত 2-1 দিনের মধ্যে বাংলাদেশ সরকার জোরালোভাবে একদম সংখ্যাতাত্ত্বিক একটা উপাত্ত দিয়ে তাদের কাছে প্রতিবাদ জানিয়েছে, এবং এগুলোর ব্যবস্থা নিতে বলেছে। কারণ আমরা দেখছি বিজিবি আছে, এদিকে বিএসএফ যাচ্ছে, স্থানীয় জনগণেরও এক ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা দেখি। কিন্তু আপনি যে বলছেন পদক্ষেপ নেওয়া, ওই কাজটা সরকার অলরেডি করেছে। তাদেরকে বলেছে একদম ঘটনার বর্ণনা দিয়ে দিয়ে যে দুই পক্ষের যে সম্মত সিদ্ধান্ত, সেখান থেকে বেরিয়ে এসে এই কাজগুলো করা হচ্ছে, অনতিবিলম্বে যেন এগুলো বন্ধ করা হয়, যাতে করে সীমান্তে একটা স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করে। রাহিদ জাজ, আমরা আলোচনা করতে করতে একদম শেষ সময়ে চলে এসেছে, তো আজকে এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বিজিবি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠক এবং পুশিং নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।